সেটা হচ্ছে গিয়ে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে বা সংবিধান রক্ষার ক্ষেত্রে কংগ্রেস বা বামপন্থীরা এক জায়গায়। অধীর রঞ্জন চৌধুরী হচ্ছেন সেই মানুষটা যে মানুষটার জন্যে বাংলায় কংগ্রেস এতটা গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট তোমাদের সহকর্মীরা তাদের কি বলবো তাদের জীবিকাগত বায়াস ছেড়ে অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে নেমেছিলেন। তার একটাই কারণ যে মানুষটা এত প্রতিকূলতার ভেতর দাঁড়িয়ে 5 বার সাংসদ হয়ে 6 বার হওয়ার দিকে এগোচ্ছেন, তার ভূমিকা তো অস্বীকার করা যায় না। দেখো, নামের রাজনীতি কংগ্রেস করে না। রাহুল গান্ধী সেই স্বপ্নটা দেখেন যেরকম স্বপ্ন উত্তরাধিকার বা রক্ত কথা বলে। রাহুল গান্ধী ভারতবর্ষের কেন বিশ্বের যে কোনো দেশের সর্বময় নেতা হওয়ার যোগ্য। নমস্কার, বাংলা হান্টে আপনাদেরকে স্বাগত। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র অভিষেক ব্যানার্জি। দাদা, প্রথমেই বাংলা হান্টে তোমাকে স্বাগত। তোমাদেরকেও স্বাগত। এই চারদিকে নির্বাচনের আবহ, এর আগেরবারও একই কথা বলেছিলাম। তোমাদের অনেক সহকর্মীরা মার খাচ্ছে, তোমরা সুস্থ থাকো, হাড়গোড় ভেঙো না। কারণ আমাদের নির্বাচনটা তো আর ঠিক গণতন্ত্রের উৎসব থাকে না, এখানে রাজতন্ত্রের সেলিব্রেশন চলে। সাবধানে থেকো। বাকিটা 4 তারিখের পর আশা করছি সব পরিবেশ ভালো হবে, তোমাদেরও স্বাধীনতা বাড়বে, সেই স্বপ্ন নিয়ে আসছি। দাদা, প্রথমেই একটু আলাদাভাবে জিজ্ঞাসা করব, অধীর রঞ্জন চৌধুরী নাকি মল্লিকার্জুন খাড়গে, কাকে সাপোর্ট করছে এই মুহূর্তে? আমি জাতীয় কংগ্রেসের সৈনিক একজন। আমার কেন্দ্রীয় সেনাপতির নাম যদি মল্লিকার্জুন খাড়গে হয়, রাজ্যের সেনাপতির নাম অধীর রঞ্জন চৌধুরী। আমরা তার হাত ধরে রাজনীতি করেছি। তুমি যে প্রেক্ষিতে এই প্রশ্নটা করলে সেই প্রেক্ষিতের কিন্তু একটা কন্টিনিউইটি আছে। সেখানে দাঁড়িয়ে মল্লিকার্জুনজি তোমাদেরই কোনো একজন সহকর্মী, মহারাষ্ট্রের সহকর্মীর প্রশ্নের উত্তরে যে স্পোরাডিক উত্তরটা দিয়েছিলেন, তার পরের দিন কিন্তু সাক্ষাৎকারে উনি ব্যাখ্যা দিয়ে দিয়েছিলেন যে অধীর রঞ্জন চৌধুরী হচ্ছেন সেই মানুষটা যে মানুষটার জন্যে বাংলায় কংগ্রেস এতটা গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট তোমাদের সহকর্মীরা তাদের কি বলবো তাদের জীবিকাগত বায়াস ছেড়ে অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে নেমেছিলেন। তার একটাই কারণ যে মানুষটা এত প্রতিকূলতার ভেতর দাঁড়িয়ে 5 বার সাংসদ হয়ে 6 বার হওয়ার দিকে এগোচ্ছেন, তার ভূমিকা তো অস্বীকার করা যায় না। অধীর রঞ্জন চৌধুরী বাংলার রাজনীতির এমন একজন স্টলওয়ার্ড, এমন একজন কি বলবো ব্ল্যাক স্ট্যালিয়ন, যার তুলনা একমাত্র তিনি। আর সেই স্বীকৃতি একদম ওয়ান ম্যান আর্মি, কিন্তু আমরা কি দ্বিতীয় কৌস্তব থেকে পাবো? দেখো, নামের রাজনীতি কংগ্রেস করে না, 1। 2 হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী ওয়ান ম্যান আর্মি, এটা কীরকম জানো তো? এটা হচ্ছে কি এই শব্দটার ভেতরই একটা অক্সিমোরন আছে। ওয়ান ম্যান কখনো আর্মি হয় না। অধীর রঞ্জন চৌধুরী আমার সেনাপতি। অধীর রঞ্জন চৌধুরী হচ্ছে সেই মানুষটা নবগ্রামের বিধানসভা নির্বাচনে সেই প্রবল বাম সময় অধীর রঞ্জন চৌধুরী সামনে আসতে পারেননি, তার ক্যাসেট বাজিয়ে ভোট হয়েছে এবং সেই ভদ্রলোক বিধায়ক হয়েছেন। হ্যাঁ, সেটা মিথ এবং সেটাই সত্যি। এবার অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের ফুট সোলজার, এটা অধীর রঞ্জন চৌধুরী নিজে বলেছেন। সবার মেরুদণ্ডটা সোজা থাকে না। বামফ্রন্টের প্রবল প্রতাপে, জোর গলায়, জোর দাপটে যে মুর্শিদাবাদ জিতেছে, বহরমপুর জিতেছে, মুর্শিদাবাদে 3-3 করেছে, এবার আবার মুর্শিদাবাদে 3-3 হবে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে। এই কথাটা তোমাকে আজকে দিয়ে গেলাম, 1। 2 হচ্ছে কৌস্তব বাগচি আমার ছোট ভাই, ওর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ওকে মুবারক, কিন্তু বিরোধী রাজনীতি করাটা সবার পক্ষে সমান হয় না, সবার মেরুদণ্ডটা সোজা হয় না। আজকে আমরা রাস্তায় বেরোতে পারি কোনো সিকিউরিটি গার্ড ছাড়া, সিআরপিএফ বলো বা লোকাল পুলিশ ছাড়া অনেক নেতা রাস্তায় বেরোতে পারবে না। অধীর রঞ্জন চৌধুরী সিআরপিএফ নিয়ে নেতা হয়নি, তাই অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের স্ট্র্যাটেজি একরকম, আবার কেন্দ্রের স্ট্র্যাটেজি অন্যরকম। আমরা এই রাজ্যে দেখছি যেই সিপিএম সাইবারি কাণ্ড, যেই সিপিএম একটা সাদা থান পাঠিয়ে দিত আগে, যে কংগ্রেসের অনেক বাড়িতে আমরা দেখেছি যে সাদা থান পাঠিয়ে দিত বা বিভিন্ন রকম, সেই সিপিএমের সঙ্গে জোট, এটা কিন্তু অনেক কংগ্রেস বাড়ি থেকে শুরু করে অনেক সমর্থকও কিন্তু মেনে নিতে পারেনি। এই জিনিসটারই একটা বিরোধিতা করেছে। আচ্ছা, সিপিএমের প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিই, তোমার সুবিধা হবে। আমরা যখন সিপিএমের সন্ত্রাসের কথা বলি তখন এটা মাথায় রাখতে হবে, সিপিএমের চেয়ার টেবিলগুলো সন্ত্রাস করেনি। সিপিএমের বেশ কিছু মানুষ সন্ত্রাস করেছিল। ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি সেই মানুষগুলোর নাম কখনো রেজ্জাক মোল্লা, সেই মানুষগুলোর নাম কখনো উদয়ন গুহ, আমি বৃহত্তর বামফ্রন্টের কথা বলছি, বা রাজার হাটের তাপস চ্যাটার্জি জিম্বো, বা লেকটাউনের সুজিত বোস, যার বিরুদ্ধে আমি বিধানসভায় দাঁড়িয়েছিলাম। সমস্যাটা কোথায় জানো তো? তোমাকে সেই মানুষগুলোকে যদি তুমি কোনো একটা ছায়াতলে আশ্রয় দাও,
তারপরে সেই জিনিসটা সমালোচনা করো, তাহলে সেটা ভাবের ঘরে চুরি হয়ে যাচ্ছে। 1, 2, বামফ্রন্টের সঙ্গে বা সিপিএমের সঙ্গে নিঃসন্দেহে কংগ্রেসের একটা রাজনৈতিক বা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে, কিন্তু যেই জায়গায় দৃষ্টিভঙ্গির পার্থক্য নেই সেটা হচ্ছে গিয়ে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে বা সংবিধান রক্ষার ক্ষেত্রে কংগ্রেস বা বামপন্থীরা এক জায়গায়। এই উদাহরণ যখন তুমি দিলে, আমি তোমাকে দুটো উদাহরণ দিই। 1, ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সচেতকের বা মুখ্য সচেতকের নাম ছিল ভূপেশ গুপ্ত, যিনি বামপন্থী ছিলেন। আবার যখন উল্টো দিক থেকে যদি দেখো, যে বিজেপি বা যে আরএসএসের সঙ্গে সিপিএমের এত লড়াই, ইন্দিরা গান্ধীকে সরাবার জন্যে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জনসংঘ এবং সিপিএম এক ছাদের তলায় আসছে। এক পক্ষকে তার জন্য স্টালিন বা আরেক পক্ষকে তার জন্য সাভারকার পড়তে হয় না। আমি যদি 1991-এর লড়াইটা দেখি, 1991-তে রাজীব গান্ধীকে হারাবে বলে যে ভিপি সিংয়ের সরকার হচ্ছে, সেই সরকারের সমর্থক হিসেবে থাকছে জ্যোতি বসুর সিপিএম, আবার সেই সরকারের অংশ হিসেবে থাকছে হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীরা। ভারতবর্ষের রাজনীতিতে এটা হয়েছে, শুধু ভারতবর্ষ কেন, ইভিন আন্তর্জাতিক রাজনীতিতেও যদি তুমি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া এবং আমেরিকা শুধু এক হচ্ছে হিটলারকে হারাবে বলে। তার মানে কি রাশিয়া আর আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধটা মিথ্যে হয়ে যাচ্ছে? রাজনীতিতে এই সমীকরণগুলো চলে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার তোমার সবার অধিকারটা রক্ষা করবার জন্য সংবিধানটাকে বাঁচাতে হবে, সেই কারণে বাম কংগ্রেস এবং আরও যারা ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করে তারা এক ছাতার তলায় এসছে। ঠিক যেরকম এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলে যে অ্যালায়েন্সটা আছে, যার নাম তোমরা খুব কম শুনতে পাচ্ছ, এখন হয়তো যেহেতু বিজেপি পাকে পড়েছে, নরেন্দ্র মোদী সরকার এখন বলছে এনডিএ সরকারের কথা, তারাও একটা জোট। সেই জোটের ভেতর টিডিপি আছে, চন্দ্রবাবু নাইডু, যারা মুসলিমদের সংরক্ষণের কথা বলছে। এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট জিতলে প্রধান মুখ হিসেবে কাকে দেখছো? ইন্ডিয়া জোট, এই এনডিএ জোটের তো আমরা জানি, ইন্ডিয়া যদি জোট হয়, ইন্ডিয়া জোট যদি জেতে, সেই জায়গায় প্রধানমন্ত্রীর মুখ কে থাকবে, কি মনে হয়? খুব দামি একটা প্রশ্ন করেছে। এবার আমি তোমার একটা অন্য প্রশ্ন করি, সেটা হচ্ছে মুখ দিয়ে তোমার হবেটা কি? তোমার দরকার তো নীতি। ভালো করে বোঝো, আমি একবারও বলছি না যে নৈর্ব্যক্তিক কোনো মানুষ হবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে। আমরা একটা সময় মনমোহন সিংকে সরকারে এনেছিলাম, মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলাম, কালকে রঘুরাম রাজন হবেন না তার কোনো গ্যারেন্টি নেই। আমরা বিধানচন্দ্র রায়ের মতো একজন প্রথিতযশা ডাক্তারকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলাম। সেই সময় বাংলার রাজনীতির সবথেকে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন না, সবথেকে গুরুত্বপূর্ণ নেতার নাম অতুল্য ঘোষ ছিল বা প্রফুল্ল সেন ছিল। কেন বিধান রায়কে আনা হয়েছে? কারণ বিধান রায় সেই প্রশাসনিক অভিজ্ঞতাটা আছে এবং তারপরে বাংলার তিনি রূপকার হয়েছেন। কেন এই উদাহরণগুলো দিলাম? মুখটা ইম্পর্টেন্ট ততটাই যতটা কাজ। আজকে যখন গুজরাট মডেলের কথা, আমরা কেন এই কথাটা বলি না? ভারতবর্ষে 29টা রাজ্য, সেই রাজ্যে প্রত্যেকের চাহিদা আলাদা। সেখানে তেজস্বী যাদব মাত্র 1.5 বছরের সরকারে 5 লক্ষ সরকারি চাকরি দিয়েছে। তার জব মডেলটা কেন ফলো করা হবে না? আম আদমি পার্টির শিক্ষার মডেলটা কেন ফলো করা হবে না? বামফ্রন্টের কৃষির মডেলটা কেন ফলো করা হবে না? ইন্ডিয়া ভারতবর্ষ, ইন্ডিয়া মানে ভারতবর্ষ, এবং ভারতবর্ষের প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা মডেল হবে। মার্কেটিংয়ে একটা কথা আছে, সিঙ্গেল সাইজ ডাজন্ট ফিট অল। কারোর ছাতি 56, সত্যি সত্যি কারোর ছাতি 36, সবাইকে এক টি শার্ট পরানো যায় না। রাহুল গান্ধী কি প্রধানমন্ত্রী? রাহুল গান্ধী আমাদের সর্বময় নেতা। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, ভারতবর্ষের সংবিধান কি বলে জানো? ভারতবর্ষের সংবিধান বলে শাসক দলের সাংসদরা মিলে পরিষদীয় দলরা, তারা পরিষদীয় দলের নেতা তৈরি করে, সে প্রধানমন্ত্রী হয়। রাহুল গান্ধী ভারতবর্ষের কেন বিশ্বের যে কোনো দেশের সর্বময় নেতা হওয়ার যোগ্য। কিন্তু আমি যেহেতু লোকসভায় লড়ছি না, তাই আমার পক্ষে সাংসদ হওয়ার সম্ভাবনা নেই, তাই আমি এটা বলতে পারবো না যে রাহুল গান্ধী সাংসদ হবেন কিনা। কিন্তু আমার স্বপ্ন রাহুল গান্ধীর নেতৃত্বে এই সরকার হবে, যার এরকম ভিশন, একদিকে 10 বছরের অপশাসন আর একদিকে 10,000 কিলোমিটারের প্রব্রজ্জা। রাহুল গান্ধী এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হতে পারেননি, প্রধানমন্ত্রী। এটা কি সবসময়ের জন্য জরুরি? আচ্ছা, জওহরলাল নেহরু কোন স্টেটের মুখ্যমন্ত্রী ছিলেন? ইন্দিরা গান্ধী কোন স্টেটের মুখ্যমন্ত্রী ছিলেন? মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কোন স্টেটের মুখ্যমন্ত্রী ছিলেন? ভারতবর্ষের ইতিহাসে তুমি হয়তো হাতে গোনা 2-3টে জায়গায় দেখতে পারবো যে মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়েছে। মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হবে, এটা কোনো কম্পালশন নয়। প্রশ্নটা হচ্ছে তুমি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য কিনা। প্রধানমন্ত্রীর কাজটা কি? প্রধানমন্ত্রীর কাজ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, আইজল থেকে আহমেদাবাদ, প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণতা দেওয়া। আবু শেখ এবং অভিষেকের
অধিকারটাকে সুনিশ্চিত করা। আমার বহরমপুরে বা মুর্শিদাবাদে একই সঙ্গে কিরিটেশ্বরীও আছে, কাটরা মসজিদও আছে, এই দুটো সহাবস্থানটাকে সুনিশ্চিত করা। আমার 30 লক্ষ সরকারি চাকরি সুনিশ্চিত করা। এই রাহুল গান্ধী কিন্তু কোভিড থেকে শুরু করে সবকটার ব্যাপারে আগে থেকে বলেছিলেন, ওনার দৃষ্টিভঙ্গিটা ইম্পর্টেন্ট। হি ইজ আ লিডার হু ইজ আ ভিশনারি। একই সঙ্গে লিডার এবং ভিশনারি কিন্তু পাওয়া যায় না। রাহুল গান্ধী ইজ দ্যাট। রাহুল গান্ধী সেই স্বপ্নটা দেখেন, যেরকম স্বপ্ন উত্তরাধিকার বা রক্ত কথা বলে, যে স্বপ্নটা রাজীব গান্ধী দেখিয়েছিলেন। উত্তরাধিকারী রক্ত আপনারা বলছেন, বিজেপি বলছেন পরিবর্তন। বিজেপি খুব ইন্টারেস্টিং, বিশেষ করে বাংলা বিজেপি। ওরা শিশির অধিকারীর ছেলে এবং প্রদীপ ঘোষের ছেলে মানে সজল ঘোষ, এদের হাতে দাঁড়িয়ে পরিবারবাদের বিরুদ্ধে লড়বে। এবার কী বলি বলো তো, তবে ওদের এই সব বৈপরীত্যগুলো থাকে। যেমন নরেন্দ্র মোদী অজিত পাওয়ারকে বললো চোর, তারপর অর্থমন্ত্রকের দায়িত্ব দিল। আচ্ছা, তুমি যাকে চোর বলবে তাকে লকারের পাসওয়ার্ড দেবে? নরেন্দ্র মোদী দেয়। অর্থাৎ বিজেপির বক্তব্যের কটা গুরুত্ব দিতে নেই। ভারতবর্ষে আজ অবধি যে কটা পরিবারতান্ত্রিক রাজনীতিবিদ আছে, সেটা আমাদের দল থেকে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হতে পারে, জিতিন প্রসাদ হতে পারে, বা ওদের দলের রাজনাথ সিংয়ের ছেলে, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সবাই আছে। অর্থাৎ রাজনীতিতে পরিবারতন্ত্রটা ওরা সবসময় ফলো করে। জয় শাহ অসম্ভব ভালো ক্রিকেট খেলে। জয় শাহ আজকে মানে বিসিসিআই প্রেসিডেন্ট, উনি তো মঙ্গল গ্রহ থেকে এসছে বা স্বয়ম্ভু, ওর বাবার নাম অমিত শাহ নাকি। তো ওই সব পরিবারতন্ত্রের প্রশ্ন করো না, আর শুনলে চাপ হয়ে যাবে লোকজনের। স্বাতি মালবারের যে কন্ট্রোভার্সি কয়েকদিন ধরে চলছে, লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলবে? স্বাতি মালবারে মানে দিল্লির যে ঘটনাটা বলছো তো? দেখো, লোকসভা ভোটে কোনটা প্রভাব পড়বে না আমি সত্যিই বলতে পারছি না। কিন্তু যদি নারীদের অধিকারের কথা বলো, আমি চাইবো যে আমার মা বোনেদের সম্মান নিয়ে কেউ যেন খেলতে না পারে। সেটা সন্দেশখালী হোক, বা তেলেঙ্গানার প্রজ্জ্বল রেভান্না হোক, বা আজকে রাজভবনে সেই চুক্তিভিত্তিক মেয়েটা হোক, সে আমার মা বোন। আমরা কি এই প্রশ্নটা করছি না যে রাজভবনে 5 বছর বাদেও সেই মেয়েটা চুক্তিভিত্তিক কেন থাকলো? আমরা তার জায়গায় প্রশ্নটা করছি, তাকে 2000 টাকায় কেনা হয়েছে না 5000 টাকায় কেনা হয়েছে? আমার মানে বাংলা বা ভারতবর্ষের মেয়েরা তো সস্তা নাকি? আমার মেয়ের গায়ে চটটা মারবে কেন? কিন্তু দুর্ভাগ্যের ব্যাপারটা কী জানো তো, আমাদের দেশে গণতন্ত্র তো, এবং মানুষ এইগুলোকে ইস্যু করবে কি না আমি জানি না। আমাদের দেশ এমন একটা দেশ, আমরা 3 ইডিয়টসকে হিট করি, কিন্তু 3 ইডিয়টস যাকে নিয়ে গল্প, সেই লোকটা যখন অনশন করছে লাদাখে, তার পাশে দাঁড়াই না। অর্থাৎ কোনটা ইস্যু হবে কোনটা ইস্যু হবে না সত্যি আমি বলতে পারছি না, কিন্তু আমি চাই এটা ইস্যু হোক, কারণ মানুষের জন্য লড়াই। এই ভোটে দেখবে প্রধানমন্ত্রী অনেকগুলো বলেছে, মাছ বলেছে, মাংস বলেছে, মঙ্গলসূত্র বলেছে, মুজরা বলেছে, মুসলিম লীগ বলেছে, কিন্তু বলতে মানুষ বলেননি। আমরা বলতে মানুষের জন্য লড়ছি, লড়াইটা এখানে। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হ্যান্ড এক্সক্লুসিভ।